পার্থ টেস্টের প্রথম দিন টিম ইন্ডিয়া যতটা ভালো স্টার্ট করেছিল, এই অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টে শুরুটা একেবারেই ভালো হলো না প্রথম দিন। রোহিত শর্মা এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হলো না। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান যশস্বী জয়সওয়াল একদম দিনের শুরুতে প্রথম বলই মিচেল স্টার্কের একটা ইনসুইঙ্গিং ইয়র্কারে ওই জায়গায় এলবিডব্লিউর শিকার হন। 0 রানেই ভারতের প্রথম উইকেট চলে যায়। এরপর দ্বিতীয় উইকেটে শুভমান গিল আর কেএল রাহুলের মধ্যে একটা 50+ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। মূলত প্রথম ওভারেই ওই জয়সওয়ালের উইকেটটা চলে যাওয়ার পর গিল প্রথমে তাকে একটা কাট করে বাউন্ডারি মারলেন স্টার্ককে, তারপর একটা স্কোয়ার ড্রাইভে চমৎকার বাউন্ডারি মেরে তিনি যে বেশ ভালো টাচেই রয়েছেন, ওই প্রস্তুতি ম্যাচের ছন্দটাই যে তিনি ক্যারি করছেন এটা বুঝিয়ে দিলেন। এরপর রাহুল ইনিংসের শুরুর দিকে বেশ সতর্ক ছিলেন, তিনি খুবই আর কি ধীরে সুস্থ ওই জায়গায় স্টার্ট করেছিলেন। আর অপরদিকে গিল তিনি যেটুকু সুযোগ পাচ্ছিলেন ওই জায়গায় আর কি বাউন্ডারি নেগোশিয়েট করে বা সিঙ্গেলস ডাবলস নিয়ে স্কোর কার্ডটাকে চালু রাখছিলেন। এরপর স্কট বোল্যান্ড যখন সপ্তম ওভারে বল করতে এলেন, ওই ওভারের একদম প্রথম ডেলিভারিতেই তিনি রাহুলের উইকেটটা তুলে নিয়েছিলেন। আম্পায়ার আউট দিয়ে দেওয়ায় রাহুল প্যাভিলিয়নে ফেরতও চলে যাচ্ছিলেন, কিন্তু তারপর তারা চেক করে দেখলেন ওটা নো বল ছিল। তো ফলে রাহুল ওই জায়গায় সার্ভাইভ করে গেলেন। তারপরে আবার স্নিক হতে দেখা গেছিল ওটা কোনো আউটসাইড এজে ছিল না। তো যাই হোক, রাহুল ভাগ্যের সহায়তায় ওই জায়গাটায় প্রবলভাবে বেঁচে গেছিলেন বলা চলে। এরপর কেএল রাহুলকেও দেখলাম নিজের খোলস থেকে আস্তে আস্তে বেরিয়ে বেশ ভালো ভালো কিছু শট তিনি নেগোশিয়েট করছিলেন। ওই জায়গায় স্কোয়ার ড্রাইভ করলেন, মিচেল স্টার্ককে দেখলাম স্ট্যান্ড ইন ডেলিভারি একটা চমৎকার কাভার ড্রাইভ করলেন। তার বেশ কিছু কপি বুক শট তিনি ওই জায়গায় নেগোশিয়েট করলেন। শুভমান গিলও তাকে অপর দিক থেকে বেশ ভালো মতোই সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন। তাদের মধ্যে 50+ রানের পার্টনারশিপটাও গড়ে ওঠে ওই জায়গায়। তখন ইন্ডিয়া বেশ একটা ভালো পজিশনেই চলে গেছিল। এরপর এই দ্বিতীয় উইকেটে এদের জুটিটা যখন 67 রানের হয়ে যায়, তখন কেএল রাহুলকে ওই জায়গায় ফিরিয়ে দেন মিচেল স্টার্ক একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে। কেএল রাহুল বলটা প্রায় লিভ করতেই যাচ্ছিলেন, কিন্তু একবারে শেষ মুহূর্তে আউটসাইডেজ হয়ে ওই গালিতে ফিল্ডিং করা নাথান ম্যাক্সওয়েনের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে চলে যান মাত্র 37 রান করে। এরপরে আসেন ক্রিজে বিরাট কোহলি। অনেক বড় একটা ভরসা ছিল তার উপর। স্কট বোল্যান্ডকে চমৎকার একটা স্কোয়ার ড্রাইভে বাউন্ডারি মেরে তিনি বেশ ভালোই স্টার্ট করেছিলেন, কিন্তু কিন্তু তাকেও এদিন খুব বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে দিলেন না ওই মিচেল স্টার্ক। তারও ওই একটা ব্যাক অফ দ্য লেংথ ডেলিভারিতে অলমোস্ট ওই রাহুলের মতো করেই তিনি সেকেন্ড স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরত চলে যান প্যাভিলিয়নে মাত্র 5 রান করে। এরপরেই ভারত সবচেয়ে বড় ধাক্কাটা খায় শুভমান গিলের উইকেটটা হারিয়ে। শুভমান গিল এর ঠিক ভেরি নেক্সট ওভারই ওই স্কট বোল্যান্ডের একটা ডেলিভারিতে অনেকটা অ্যাক্রস তিনি চলে এসেছিলেন, কিন্তু ফুল লেংথের ডেলিভারিতে ওই জায়গায় ফ্লিক করতে গেছিলেন তিনি, বলের লাইন লেংথ দুটোই মিস করে প্যাডে আঘাত খেলেন। ফলে আম্পায়ার ওইটাকে এলবিডব্লিউ দিতে কোনো রকম সংকোচ বোধ করেননি। ফলে 81 রানেই ভারতের 4-4টা উইকেট চলে যায়। এরপর ক্রিজে আসেন রোহিত শর্মা। এর কিছুক্ষণ পরেই আম্পায়াররা টি ব্রেক ডেকে দেয়। তখন ওই জায়গায় ভারতের স্কোরটা ছিল 4 উইকেটে 82। এরপর টি ব্রেক থেকে ফেরত আসার পরপরই রোহিত শর্মার উইকেটটাও তুলে নেন ওই স্কট বোল্যান্ডি। একদম গুড লেংথ জোনে পিচ আপ করা একটা ডেলিভারিতে কিছুটা ইনকামিং বলও ছিল বলতে পারেন। তো রোহিত শর্মার যেটা আমরা দুর্বলতা জানি, তিনি ইনসুইঙ্গিং ডেলিভারিগুলো একদমই আর কি খেলতে স্বচ্ছন্দ বোধ করেন না, পার্টিকুলারলি টেস্ট ক্রিকেটে। তো তিনি বলের লাইন মিস করে ওই জায়গায় এলবিডব্লিউর শিকার হন। ফলে পঞ্চম উইকেটের পতন ঘটে ভারতের। এরপর ষষ্ঠ উইকেটে ঋষভ পান্থ আর ওই নীতিশ কুমার রেড্ডির মধ্যে একটা 22 রানের জুটি গড়ে ওঠে। ঋষভ পান্থ তারপর বেশ চালিয়ে খেলছিলেন, তিনি একটা পুল করে দেখলাম বাউন্ডারিও মারলেন। আবার প্যাট কামিন্সকে দেখলাম একটা মিড উইকেটের উপর দিয়ে চমৎকার একটা ছক্কা মারলেন। কিন্তু তার 2-1 ওভার পরে ওই প্যাট কামিন্সের একটা শর্ট অফ দ্য লেংথ ডেলিভারিতে কাইন্ড অফ কিছুটা চেঞ্জ অফ পেস ডেলিভারিও বলতে পারেন, ওই জায়গায় পুরোপুরি ভর্গি খেয়ে গেলেন ঋষভ পান্থ। বলটা কোনো রকম ডিফেন্ড করতে গিয়ে লিডিং এজ হয়ে গেল, ফলে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান মাত্র 21 রান করেই। ভারতের স্কোরটা তখন হয়ে গেল ওই জায়গায় 6 উইকেটে 109। এরপর রবিচন্দ্রন অশ্বিন আর ওই নীতিশ কুমার রেড্ডির মধ্যে ওই সপ্তম উইকেটে একটা পার্টনারশিপ গড়ে ওঠে 32 রানের। পার্টিকুলারলি রবিচন্দ্রন অশ্বিন তিনি যেরকম অ্যাটাক করে খেলছিলেন অস্ট্রেলিয়ার পেসারদেরকে, মনেই হচ্ছিল তিনি ব্যাটিংয়ে বেশ ভালো টাচে রয়েছেন। যদিও তার খেলা শটগুলো বেশিরভাগই অনসাইডে ছিল, তার খেলা 3টে বাউন্ডারি 3টাই তিনি ওই অনসাইডই নেগোশিয়েট করেছিলেন, সবকটাই আর কি দেখতে গেলে ব্যাক অ্যান্ড অ্যাক্রস ছিল। কিন্তু তারপরেও অন্যান্য ব্যাটারদের তুলনায় তার পারফরমেন্সটা এদিন কিছুটা হলেও বেটার ছিল আপনি বলতেই পারেন। এরপর স্টার্ক যখন টি ব্রেকের পর তার সেকেন্ড স্পেলে আবার অ্যাটাকে ফিরে এলেন, তখন ওই জায়গায় তিনি অশ্বিনকে ফিরিয়ে দেন চমৎকার একটা ইনসুইঙ্গিং ইয়র্কার ডেলিভারিতে। অশ্বিন বলছিলাম বারবার করে তিনি ব্যাক অ্যান্ড অ্যাক্রস চলে আসছিলেন, ফলে স্টার্কের ওই জায়গায় তাকে পড়ে নিতে বেশ সুবিধা হয়েছিল। ফলে ওই ওয়াইজই তিনি একটা ট্র্যাপ করে তাকে ডেলিভারি করলেন, ফলে অশ্বিন বলের লাইনটা মিস করে তিনি এলবিডব্লিউর শিকার হন। 22 বলে 22 রান করে তিনি আউট হয়েছেন। এরপর স্টার্কের ওই ওভারেরই আর 2 বল পরেই তিনি হার্ষিত রানার উইকেটটাও তুলে নেন, অলমোস্ট ওই একই লাইন একই লেংথ একই করিডোরের একটা ডেলিভারিতে, শুধু হার্ষিত রানা ওই জায়গায় বোল্ড আউটের শিকার হয়েছেন। ফলে ওই 141 রানেই ভারতের অষ্টম উইকেট চলে যায়। এরপর নবম উইকেটে ক্রিজে নতুন আসা জসপ্রীত বুমরা আর অপরদিকে নীতিশ কুমার রেড্ডির মধ্যে 35 রানের একটা জুটি গড়ে ওঠে। মূলত এই জুটির বেশিরভাগ অবদানটা ওই নীতিশ কুমার রেড্ডিরই ছিল, বুমরা কোনো রকম রানের খাতাই খুলতে পারেননি ওই জায়গায়। তো তখন ভারতের অলরেডি 8 উইকেট চলেই গেছে, তো তখন ওই জায়গায় অ্যাটাক করে যতটা বেশি সম্ভব রান তুলে নেওয়া যায় নীতিশ কুমার রেড্ডি সেই চেষ্টাটাই করছিলেন।
চমৎকার কিছু শট তিনি ওই জায়গায় মেরেছেন, কাভারের উপর দিয়ে ছক্কা মেরেছেন, তারপর রিভার্স স্কুপ করে তাকে ছক্কা মারতে দেখলাম, তারপর পুল শট করে তিনি ওই জায়গায় ছক্কা মারলেন, মানে বেশ ভালো ভালো কিছু শট তিনি ওই জায়গায় খেলেছেন। তারপর ভারতের স্কোরটা যখন 176 হয়ে যায় তখন প্যাট কামিন্স আবার অ্যাটাকে ফিরে এসে তিনি বুমরার উইকেটটা তুলে নেন। একদম গুড লেন্থের একটা ডেলিভারিতে ওই জায়গায় কিছুটা আর কি চেঞ্জ অফ পেস করে দিয়েছিলেন প্যাট কামিন্স, তার বলের ওই গতির তারতম্য বুঝতে না পেরে বলে বুমরা আউটসাইড এজের শিকার হয়, তিনি উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন কোনো রকম রানের খাতা না খুলেই। তো ওই জায়গায় ভারতের স্কোরটা হয়ে যায় 9 উইকেটে 176। এরপর দেখলাম সিরাজ এসেই চমৎকার একটা ফ্লিক শটে তিনি বাউন্ডারি মারলেন। এরপর মিচেল স্টার্কেরই ভেরি নেক্সট ওভারে নীতিশ কুমার রেড্ডি তাকে লং অফের উপর দিয়ে একটা বড় শট খেলতে গেছিলেন, কিন্তু ব্যাটে বলে কানেকশনটা ঠিক মতো হলো না, ফলে ওই মিড অফে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। ভারতের ইনিংসটা শেষ হয়ে গেল ওই জায়গায় 180 রানে, আর নীতিশ কুমার রেড্ডি 52 বলে 42 রান করলেন ওই জায়গায়। 3টা বাউন্ডারি, 3টা ওভার বাউন্ডারি তিনি মেরেছেন। আর ভারতের ইনিংস শেষ হওয়ার সাথে সাথেই ওই জায়গায় আম্পায়াররা ডিনার ব্রেকের ঘোষণা করে দেন। এরপর ফাইনাল সেশনটা পুরোটাই ব্যাট করলেন অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ারও আর কি ইনিংসের শুরুটা বেশ আর কি ধীরে সুস্থেই হয়েছিল, মানে নতুন গোলাপি বলে যেভাবে স্টার্ট করতে হয় অস্ট্রেলিয়ার 2 ওপেনার উসমান খোয়াজা আর নাথান ম্যাকসুইনি সেই কাজটাই করেছিলেন। কিন্তু এরপর 11 নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে জাসপ্রীত বুমরার একদম হার্ড লেংথে হিট করা একটা ডেলিভারিতে ওই জায়গায় আউটসাইড এজের শিকার হয়ে ওই ফার্স্ট স্লিপে ফিল্ডিং করা রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান উসমান খোয়াজা 13 রান করে। ওই ফার্স্ট ব্রেক থ্রুটা আর কি ইন্ডিয়া পেল। তারপর মনে করা হচ্ছিল ওই জায়গায় যদি আরও 2টো বা 3টে উইকেট তুলে নিতে পারে ঠিক ওই পার্থ টেস্টের একদম লাস্ট সেশনের মতো, তাহলেই কিন্তু ইন্ডিয়া এই ম্যাচে আবার কামব্যাক করতে পারে। কিন্তু সেই কাজটাই আর করতে দিলেন না মার্নাস লাবুশেন আর নাথান ম্যাকসুইনি। তারা মানে এতটাই আর কি সতর্ক ছিলেন, মানে ইন্ডিয়ান বোলারদেরকে সেরকমভাবে কোনো চান্সই তারা ক্রিয়েট করতে দেননি। যদিও খোয়াজার উইকেটটা চলে যাওয়ার পরপরই বুমরা একটা চান্স ক্রিয়েট করেছিলেন ওই নাথান ম্যাকসুইনিকে, তারও একটা আউটসাইড এজ করেই দিয়েছিলেন প্রায় অলরেডি, খুব একটা কিন্তু টাফ চান্স ছিল না ওটা। ঋষভ পান্ত যদি ওটাকে ডাইভ দিয়ে চেষ্টা না করে তিনি যদি ফার্স্ট স্লিপে ফিল্ডিং করা রোহিত শর্মার জন্য যদি ছেড়ে দিতেন ক্যাচটা, আমার মনে হয় রোহিত কিন্তু ক্যাচটা পেয়ে গেলেও যেতে পারতেন। কিন্তু ঋষভ পান্ত ওই ডাইভ দিয়ে ফালতু ফালতু একটা ওই হাতে বলটা লাগিয়ে তিনি ওই জায়গায় ক্যাচটাকেও ফেললেন আর চান্সটাকেও নষ্ট করলেন। কিন্তু এরপর দেখতে গেলে এই 2 ব্যাটার কোনো রকম সেভাবে চান্সই দেননি টিম ইন্ডিয়াকে। তারা মানে যতটা সম্ভব আর কি দেখে শুনে খেলছিলেন, আবার ওই জায়গায় যেটুকু পসিবল হচ্ছিল তারা আর কি ফাঁক ফোকর খুঁজে বাউন্ডারিও তুলে নিচ্ছিলেন। তো এরপর ভারতের বোলাররা অস্ট্রেলিয়ার আর কোনো উইকেটই তুলতে পারেননি, ফলে দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে যায় 1 উইকেটে 86। দুজনেই এখন 62 রানের একটা অপরাজিত জুটিতে ক্রিজে রয়েছেন। তো এইবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে অ্যাডিলেডের এই পিঙ্ক বল টেস্টের প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন? আমার কাছে এই দিনের মোমেন্ট অফ দ্য ডের দাবিদার খুব একটা বেশি কিছু নেই, একটা ছাড়া। ওই কেএল রাহুল আর শুভমান গিলের মধ্যে যখন দ্বিতীয় উইকেটে 67 রানের জুটিটা গড়ে উঠেছিল তখন তো ইন্ডিয়া বেশ একটা কমফোর্টেবল পজিশনে ছিল, তখন ওই টি ব্রেক হতে আর মাত্র কয়েক ওভারই বাকি ছিল। ওই পার্টিকুলার টাইমে কেএল রাহুলের উইকেটটা চলে গিয়ে ভারতের দ্বিতীয় উইকেটের পতন ঘটলো। এরপর অল অফ আ সাডেন ইন্ডিয়া স্কোরটা হয়ে গেল ওই 69-1 থেকে 81-4। এই যে মাঝের যে 12 রানের মধ্যে তারা 3টা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেললো কেএল রাহুল, বিরাট কোহলি আর শুভমান গিলের। তো এইটাই মনে হচ্ছে টিম ইন্ডিয়ার কাছে আজ সবচেয়ে বড় ড্রব্যাক, সবচেয়ে বড় সেটব্যাক ছিল। তো এই ধাক্কাটাই আর শেষমেশ বাকি ব্যাটাররা কাটিয়ে উঠতে পারলেন না, তারাও পোষাতে পারলেন না, ফলে ভারত যেখানে আর কি অনায়াসেই তারা 300+ রান করেই দিতে পারতো। এই উইকেটটা কিন্তু খুব একটা যে ট্রিকি উইকেট বা বল খেলতে ব্যাটারদের যে খুবই প্রবলেম ফেস করতে হচ্ছে মোটেই কিন্তু সেরকম নয়। ওই প্রথম সেশনের একদম শেষ দিকে যে মাত্র 12 রানের মধ্যেই তারা যে 3টা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেললো, এটাই আমার কাছে এই প্রথম দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে। তো আপনাদের কাছেও কি এই অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টে প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে এটাই, নাকি ভিন্ন কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?